14 বছর পর ওই একই দৃশ্য আমরা দেখছি, পুরো প্রাকৃতিক। এই প্রাকৃতিক দুর্যোগের পেছনে কোনো রকম ষড়যন্ত্র নেই তো? চায়নাই কি আসল খলনায়ক? ভূমিকম্প না ভূমিধস? যখন সময় আসলো তখন দেখা গেল চায়না আসলে কি। সালটা 2012। সেই সময় হলিউডে একটি সিনেমা এসেছিল, যে সিনেমাটার নামও দেওয়া হয়েছিল 2012। সেই সিনেমাতে দেখানো হয়েছিল যে পৃথিবী কিভাবে ধ্বংস হবে। অন্তত সেই সময় এমন গুজব ছড়িয়ে পড়েছিল, সোশ্যাল মিডিয়া তো সেই সময় শুরু হচ্ছিল, আপনারা জানেন, তখন ভরা যুগ ছিল না এখনের মতন, কিন্তু সেই সময় সোশ্যাল মিডিয়ার দাপট কিন্তু ছিল না বললে একদম ভুল হবে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে একদম প্রথম সারির সংবাদ মাধ্যমগুলিতে তখন একটি বিতর্ক শুরু হয়েছিল, জল্পনা কল্পনা শুরু হয়েছিল যে কি এই বছরটা মানে 2012 শেষ হতে না হতেই কি পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই প্রশ্নের উত্তর সেই সময় অনেকে অনেক রকমভাবে দিয়েছিল ঠিকই, কিন্তু আমরা পরবর্তীকালে দেখেছিলাম 2012 কেন, আরও 12 বছর কেটে গেল, 2024ও চলে গেল, তারপরেও 2 বছর পর আমি আপনাদের সঙ্গে কথা বলছি আজ 2026-এ দাঁড়িয়ে। প্রায় 14টা বছর কেটে গেছে তারপর, তাই তো? কিন্তু দেখুন এই 14 বছরে ওই সিনেমার দৃশ্য কি আমরা ভুলতে পেরেছি? পারিনি। সেগুলো গ্রাফিক্সের মাধ্যমে, ভিএফএক্সের মাধ্যমে তৈরি করা হয়েছিল। আর এখন 14 বছর পর ওই একই দৃশ্য আমরা দেখছি, পুরো প্রাকৃতিক। সোশ্যাল মিডিয়া ভাইরাল, একের পর এক জায়গায়, ঠিক যেভাবে 2012 সিনেমাটিতে আমরা দেখেছিলাম জলোচ্ছ্বাস, সুনামি, তাণ্ডব, প্রকৃতির তাণ্ডব, সেই একই দৃশ্য আমরা চাক্ষুষ করলাম নেপালে। গত 26শে আগস্ট নেপালে যেটা ঘটেছে সেটাকে অনেকেই কিন্তু ক্লাইমেট চেঞ্জের সঙ্গে তুলনা করছেন, অভিযোগ করছেন, এবং বলা হচ্ছে যে এটা পুরোপুরি প্রাকৃতিক দুর্যোগ। কিন্তু আদৌ কি তাই? দেখুন, ইতিমধ্যেই নেপালের অন্দর থেকে এই প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই প্রাকৃতিক দুর্যোগের পেছনে কোনো রকম ষড়যন্ত্র নেই তো চায়নার? ষড়যন্ত্র তো দূরের কথা মশাই, পুরোপুরি হাত নেই তো শি জিনপিং সরকারের? এই প্রশ্নটা আমি করছি না, এই প্রশ্ন উঠছে নেপালের ভেতর থেকেই। এই প্রশ্ন উঠছে কাঠমান্ডুর প্রায় প্রতিটি সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায়, আর এর নেপথ্যে বেশ কয়েকটি প্রমাণস্বরূপ অভিযোগও রয়েছে। সেগুলো কি? ইতিমধ্যেই অভিযোগ উঠছে নাকি চায়না সঠিক সময়ে এই দুর্যোগের খবর দেয়নি নেপালকে। যখন দুর্যোগ একদম সম্মুখ সমরে, ঠিক সেই সময় নাকি যোগাযোগ করা হয়েছিল, কিন্তু তখন আর কিছু করার উপায় ছিল না। তো যা হওয়ার তাই হয়েছে। প্রথম যে ছবিটি ভাইরাল হয় আপনারা মনে করে দেখুন, এই হচ্ছে সেই ইমিগ্রেশন চেক পয়েন্ট, যেটা তিব্বত এবং নেপালের সীমান্তে অবস্থিত। যেসব পর্যটকেরা কৈলাসে যান, কৈলাস পর্বতে মানসরোবরে যান, তাদের প্রত্যেককে এই চেক পয়েন্টে হাজিরা দিতে হয়। এখান থেকেই কিন্তু পাস সংগ্রহ করতে হয়। আর বলা হচ্ছে এই চেক পয়েন্টেই ওই দুর্যোগের সময় নাকি অন্তত খুব কম করে 100 জন ভারতীয় ওখানেই নিহত হয়েছেন। ইতিমধ্যেই প্রায় সংখ্যাটা সব মিলিয়ে 500-র কাছাকাছি, নিখোঁজ 1000-এরও বেশি, হাজার কেন, হাজারেরও বেশি। শুধু ভারতীয়, নেপাল এবং তিব্বতের বাসিন্দা নয়, এই দুর্যোগে প্রাণ হারিয়েছে পৃথিবীর প্রত্যেকটি কোণ থেকে আসা পর্যটকরা। আর এই কারণেই এই ঘটনা আর শুধুমাত্র নেপাল, তিব্বত বা ভারতে সীমাবদ্ধ নেই। এই ঘটনা এখন আন্তর্জাতিক মিডিয়ায় সমালোচনার বিষয় হয়ে উঠেছে। আর সেই কারণেই আজ রণক্ষেত্রে আপনাদের সামনে এই ঘটনাকেই তুলে ধরছি। চলুন শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন যে প্রশ্নটা বারবার উঠছে, একটু জিওপলিটিক্সের অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করব যে এই যে ডিজাস্টার ইন নেপাল, যে দুর্যোগ নেপালে আমরা দেখলাম, তার নেপথ্যে কি চায়না ইজ দ্য মেন কালপিট? চায়নাই কি আসল খলনায়ক? এই প্রশ্নের উত্তরটা আজকের এই এপিসোডে খুঁজব।
দেখুন, শুরুতেই আমি রেখেছি যে ভয়াবহ দুর্যোগটা আমরা দেখলাম, এখনও কিন্তু দুর্যোগ কাটেনি, আপনাকে বলে রাখি। আবার নতুন করে চায়না কিন্তু সতর্কবার্তা শুনিয়ে রেখেছে নেপালকে। অন্যদিকে চায়নাতেও, আপনি যখন দেখছেন এই ভিডিও, চায়নাতেও ইতিমধ্যে একটি আর্থকোয়েক হয়েছে, যেটা রিক্টার স্কেলে 5.1 ম্যাগনিটিউড মাপা হয়েছে। বুঝতে পারছেন? তাহলে কি আগামীতে আবারও কি এরকম কিছু ঘটতে চলেছে, তারও আভাস আপনাদের এই এপিসোডেই আমি দিয়ে রাখবো। শুরুতেই আমি আপনাদের দেখাই যে অভিযোগ অনেক উঠছে, কিন্তু মেন যে কারণ বলা হচ্ছে সেটা অবশ্যই গ্লেসিয়ার কোল্যাপস, হিমাবহ ভেঙে এই ঘটনা ঘটেছে। তার কারণ সেই সময় কোনো বৃষ্টি ছিল না। যখন এই ঘটনা ঘটলো তারপর কিছু ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু সেই বৃষ্টি আর কে দেখেছে মশাই? কে দেখেছে? যখন ওই 30 ফুট উচ্চতা নিয়ে জল ধেয়ে আসছে, তখন বৃষ্টি আর কিভাবে দেখবেন? তাও বৃষ্টি হয়েছিল বলছে মাত্র 7 mm, সেটা কিছুই নয়। পূর্ব ভারতের নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা, হাজার শয্যাযুক্ত হাসপাতালে আধুনিক চিকিৎসা, গৌরীদেবী হসপিটালস। আপনার সুস্থতা আমাদের কর্তব্য। তাই বলা হচ্ছে মেন কারণ হিসেবে কিন্তু এই হিমাবহ গোলে এই দুর্ঘটনা ঘটেছে, তেমনটাই কিন্তু বলছে যে মে হ্যাভ ট্রিগার্ড ডেডলি নেপাল ফ্লাড, এক্সপার্ট সেস। প্রথমত আপনাদের জানিয়ে রাখি, দুর্যোগের প্রকৃতি ও কারণ নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। বলছে দুর্যোগ কি সম্পূর্ণ প্রাকৃতিক, নাকি মানব সৃষ্ট মানে ম্যানমেড উপাদানও রয়েছে? কোনটা? এই প্রশ্নের উত্তর আপনাদের আজকে আমি দিয়ে দেবো। তারপর কি বলছে? এটা কি হিমাবহ হ্রদ উপচে পড়া, GLF-OF, হিমাবয়ের কার্যকলাপ, ভূমিধস, নাকি অন্য কিছু? দেখুন, প্রাথমিকভাবে বলা হচ্ছিল ভূমিকম্প, কিন্তু তারপরে বলা হচ্ছে যে ভূমিকম্প ভাবা হলেও পরে সংশোধন করা হয় যে না, ধসের কারণেই ভূমিকম্পটা হয়েছে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে এই রিপোর্ট দিয়েছে। প্রথমত আমি নজর রাখি যে শত মৃত্যু ঘটেছে। মৃত্যু এবং নিখোঁজের সংখ্যা, নেপাল পুলিশ ও কর্তৃপক্ষ তারা এখনো পর্যন্ত নিশ্চিত করেছে যে মৃতের সংখ্যা প্রায় 469 জন। এই সংখ্যাটা যত সময় যাবে ততই কিন্তু বাড়তে থাকবে, কমার কোনো সম্ভাবনা নেই, আমি গ্যারেন্টি দিয়ে বলে দিলাম। আর অন্যদিকে বলছে নেপালের মূল অংশেই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। অন্যদিকে নেপাল এবং তিব্বত মিলিয়ে নিখোঁজ প্রায় 1468 জন, যার মধ্যে নেপালেই প্রায় 910 জন নিখোঁজ এবং তিব্বতে 558 জন নিখোঁজ। অন্যদিকে চীন জানিয়েছে যে তিব্বতে 3 জনের প্রাণ গিয়েছে, সেটাও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড। অন্যদিকে নেপালে ভারতীয়রাও কিন্তু নিখোঁজ হয়েছে, যোগাযোগহীন এই অবস্থায় রয়েছে প্রায় 290 জন। আমি যে শুরুতেই বললাম আপনাদের যে শুধুমাত্র ওই ইমিগ্রেশন চেকপয়েন্ট, দেখতে পাচ্ছেন এই ভিডিওটা বারবার দেখবেন এবং কতটা ভয়াবহ হতে চলেছে আগামী দিন আমাদের জন্য এই পরিবেশ, এই ক্লাইমেট চেঞ্জ, সেটা কিন্তু ভীষণভাবে আতঙ্ক বাড়িয়ে দেয়। দেখবেন ভিডিওটা, অবশ্যই দেখবেন। যখন কিছু নেই, অনেক আগে থেকে এই ভিডিওটা করা হচ্ছে, কারণ এটা একটা সিসিটিভি ফুটেজ, অনেক আগে থেকে মানে দীর্ঘক্ষণ এটা থাকে। যেই সময় কোনো কিছু দেখা যাচ্ছে না, পেছনে কোনো জলরাশি কিছু দেখা যাচ্ছে না, তখনই কিন্তু মানুষজন ছোটাছুটি করতে দেখা গেছে। শুধু কি মানুষজন, আপনি যদি ভালো করে দেখবেন আকাশে পাখিরাও উড়ে যাচ্ছে একের পর এক। কি দ্রুত গতিতে উড়ে যাচ্ছে তারা, তার কারণ আপনারা জানেন যে সবার আগে দুর্যোগের খবর তারাই কিন্তু পায়। আর সেই কারণেই এই ভিডিওটা এত বেশি ভাইরাল হয়েছে। আর সবচেয়ে বেশি ভাইরাল হওয়ার কারণ হচ্ছে এই যে চেকপয়েন্ট, এই যে ইমিগ্রেশন চেকপয়েন্ট তিব্বত এবং নেপালের যে সীমান্তে অবস্থিত, সেখানেই কিন্তু দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকেরা সেখানে তখন ছিল এবং তাদের পাস সংগ্রহের জন্য। আর সেই কারণেই কিন্তু এই ভিডিওটা এতটাই নাড়িয়ে দিয়েছে সবাইকে। বলছে কি, তিব্বতে বিদেশি সহ নিখোঁজের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি নাগরিক রয়েছেন। কৈলাস মানসরোবর যাত্রী ও পর্যটন এলাকা হওয়ায় বিদেশিদের সংখ্যাই ছিল কিন্তু এই চেক পয়েন্টে সবচেয়ে বেশি। এবার যেটা গল্প হচ্ছে, ভূমিকম্প না ভূমিধস? প্রথমে 8:37 ভারতীয় সিসমোগ্রাফে কিছু কম্পন ধরা পড়ে, ঠিক আছে, দিল্লির। তারপর মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে প্রাথমিকভাবে জানায় যে 4.4 মাত্রার যে ভূমিকম্প হিসেবে তারা রিপোর্ট করে, বলেছিল প্রথমে যে এটা একটা ভূমিকম্প।
যার মাত্রা ছিল রিক্টার স্কেলে 4.4। পরে স্পষ্ট হয়, পরে এই মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভেই জানায় যে এটা ভূমিকম্প নয়, বরং বিশাল ভূমিধস, বরফ পাথরের ধস নিজেই সিসমিক সিগন্যাল তৈরি করেছে। মানে ভেবে দেখুন কত বড় ধস। আপনারা ধস দেখেছেন? একবার না একবার যারা পাহাড়ে গেছেন তাদের কিন্তু এই অভিজ্ঞতা রয়েছে। ছোট খাটো হোক, মাঝারি বড় হোক, তারা কিন্তু ধসের মুখোমুখি কোনো না কোনো সময় হয়েছে, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। তাই ধস কারোর অজানা নয়। আমাদের উত্তরবঙ্গ থেকে শুরু করে উত্তরাখণ্ড, গত বছর যে ঘটনা ঘটেছিল তার থেকেও কিন্তু ভয়াবহ ঘটনা ঘটেছে এবার নেপালে। আরও একটা ঘটনা আপনাদের বলে রাখি, নেপালে ভূমিকম্প প্রবণ এলাকা। নেপাল কিন্তু ভূমিকম্প প্রবণ এলাকা। 2015 সালটা মনে করে দেখুন কি হয়েছিল সেখানে। সেই ভূমিকম্প কাঁপিয়ে দিয়েছিল আমাদের কলকাতায় বসে, অফিসে বসে আমরা কেঁপে গিয়েছিলাম মশাই। সেই ভূমিকম্পের মাত্রা কিন্তু তীব্র ছিল। আর যদি এটা ভূমিকম্প হতো তাহলে কি হতে পারতো বুঝতে পারছেন? দেখুন ধস কিন্তু এত বড় ধস আমরা এর আগে কখনো দেখেছি বলে মনে হয় না। যে ধস রিক্টার স্কেলে 4.4 ম্যাগনিটিউড মাত্রা তুলে দেয়, সিসমোগ্রাফে কম্পন ধরা পড়ে, এর আগে এরকম ধস আমরা দেখিনি বললেই বলা চলে। তাই ভূমিধস এত বড় ছিল যে তা ভূমিকম্পের মতোই কম্পন সৃষ্টি করেছে। তারপর বলছে কিভাবে দুর্যোগ ঘটেছে। প্রথমত বলা হচ্ছে লাউদেখোলা বোটখসি নদীর যে উপনদী, সেই নদীতে পর্বতের এক বিশাল অংশ, বরফ ছিল সেখানে, পাহাড়ের রক ছিল, পাথর মাটি সব মিলে একসঙ্গে ধস নামে। বুঝতে পারছেন? বরফের পাহাড় আর সেটাই ধসে পড়ে। বুঝতে পারছেন? প্রায় 5200 কিলোমিটার উচ্চতা থেকে 1200 কিলোমিটার হয়ে যায়। বুঝতে পারছেন কোথা থেকে কোথায় হয়ে যায় আর কি পরিমাণে তাহলে ধসটা হয়েছিল। আর এই সমস্ত কিছু কাদা মাটি জল এবং পাহাড়ের রক সব মিলিয়ে প্রায় 30 মিটারের বেশি উঁচু একটা কাদা প্লাস পাথরের দেওয়ালের মতো স্রোত তৈরি হয় এবং সেই জলোচ্ছ্বাস মুহূর্তের মধ্যে ধেয়ে আসে কিছু বুঝে ওঠার আগেই। তারপর কি হয়? সংকীর্ণ নদীপথ, মাধ্যাকর্ষণ ও ধ্বংসাবশেষের কারণে স্রোত অত্যন্ত দ্রুত ও শক্তিশালী হয়ে যায়। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর প্লাস নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর প্লাস নিউজে। নদী আরও ফেটে যায়। নদীর দুধারের সমস্ত যে উপকূল এলাকা আছে সমস্তটাই কিন্তু নদীর গ্রাসে চলে যায়। আর নদী কি বলবো মশাই, এটাকে নদী বলা যায় না কি বলা যায় ভগবান জানে। ক্ষয়ক্ষতি হয়েছে, প্রায় 20টির মতন সেতু সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। 40 কিলোমিটার রাস্তা প্রায় অদৃশ্য, দেখা যাচ্ছে না স্যাটেলাইট ফুটেজে। 13টি হাইড্রো পাওয়ার প্রজেক্ট ধ্বংস। এই মুহূর্তে নেপালের ম্যাক্সিমাম জায়গায় কিন্তু লোডশেডিং, যেখান থেকে প্রায় 350 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেত। নেপালের মোট বিদ্যুৎ সরবরাহের প্রায় 1/10 ক্ষতিগ্রস্ত। প্ল্যানেট ল্যাবসের স্যাটেলাইট ছবিতে নদীর গতিপথ ও ভূগোল সম্পূর্ণ বদলে যাওয়ার চিত্র কিন্তু ইতিমধ্যেই ধরা পড়েছে। তবে এটাই শেষ নয়। মাত্র 3 দিনের মধ্যে নেপালে আবারও একটি এই ধরনের ঘটনা ঘটতে চলেছে। মশাই আমি বলছি না, এই ঘটনা বলছে এবার চীন স্বয়ং। টাইমস নাও করেছে, বলছে ডেডলি 72 আওয়ার কাউন্টডাউন, China warns of high breach risks as Nepal floods devastate border। কি বলছে? A dangerous new threat is looming over flood hit Nepal with China warning of a high risk of breach in the next 72 hours from the massive barrier lake formed near the confluence of the Chokochen Khola and Piropu Sangpu rivers। বলছে কি, এই যে চোকোচেন খোলা এবং পিরোপি সাংপু এই দুটি নদীর যে সংযোগস্থল, সেই দুটি নদীর সংযোগস্থলে নতুন করে একটি ব্যারিয়ার লেক ক্রিয়েট হয়েছে এই ধসের ফলে। দেখুন প্রথমত আপনাদের দেখাই এই ছবিটা, এখানে 3টে ছবি পরপর আছে। প্রথমত এই ছবিটা দেখুন, 1 নম্বর ছবি, যেটা এই দুর্যোগের আগের ছবি। নদীর গতিপথ দেখুন, এই হচ্ছে নদীর গতিপথ আর এইখান দিয়ে এসেছে আরও একটা নদী। আচ্ছা,
একটা নদী হচ্ছে চোকোচেন খোলা, আর একটা নদী হচ্ছে পিরোপি সাংপু। এবার আসুন 2 নম্বর ছবিতে, দুর্যোগের সময়ের ছবি। ভালো করে দেখুন, দুর্যোগের সময়ের ছবি। বুঝতে পারছেন কোনটা কোন নদী? দেখুন সব মিলেমিশে একাকার, আশপাশটাও দেখুন ভালো করে। এবার 3 নম্বর ছবিটা দেখাচ্ছি, এখন যে অবস্থায় রয়েছে এই জায়গাটা। দেখুন 3 নম্বর ছবি, বুঝতেই পারবেন না কোন নদী কোনটা। পেছনে দেখা যাচ্ছে একটা কিছু, কিন্তু ধস যেখান থেকে নেমেছিল সেইখানে দেখুন কি এমন একটা হয়ে গেছে, যেটাকে বলা হচ্ছে ব্যারিয়ার লেক। মানে এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা হ্রদের আকার ধারণ করেছে, চারদিকে পাথর এবং পাহাড়ের রক এসে সেখানে জমাট বেঁধেছে। বুঝতে পারছেন নদীর গতিপথে আপনি একটা প্রাকৃতিক ড্যাম হয়ে গেছে, যাকে বলতে পারেন প্রাকৃতিক ড্যাম। এখানে কেউ এসে এই ড্যামটা তৈরি করেনি, এই ড্যামটা স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে গেছে। এর ফলে কি হবে? এর ফলে নদীর জল তো অনবরত আসতে থাকে, আপনারা জানেন। এবার এই জল এসে এইখানটা আর কভার করতে পারবে না, এখানে কিন্তু জল জমতে থাকবে। যত জল জমতে থাকবে ততই কিন্তু বিপদ, কারণ যখন আর এই বাঁধ জল ধরে রাখতে পারবে না তখন কিন্তু এই বাঁধ ভাঙবে, আর এই বাঁধ ভাঙলে নেপালে আরও একটা দুর্যোগ কিন্তু আসতে চলেছে। এই ঘটনাটাই কিন্তু বলছে চায়না, অ্যাকর্ডিং টু দ্য গ্লোবাল টাইমস রিপোর্ট সাইটিং চায়নাস মিনিস্ট্রি অফ ওয়াটার রিসোর্স। গ্লোবাল টাইমস করেছে চায়নার মিনিস্ট্রি অফ ওয়াটার রিসোর্সের বরাত দিয়ে। বলছে দ্য লেক হ্যাড সোয়েল টু এন এস্টিমেটেড 2 মিলিয়ন কিউবিক মিটার্স বাই থার্সডে মর্নিং। বৃহস্পতিবার সকাল পর্যন্ত এখানে জলের পরিমাণ ছিল 2 মিলিয়ন কিউবিক মিটার্স, এবং উইথ আনাদার 3 মিলিয়ন কিউবিক মিটার্স পোটেন্সিয়ালি ফ্লোয়িং ইনটু দ্য ন্যাচারাল ড্যাম ওভার দ্য নেক্সট 3 days। বলছে মাত্র 3 দিনের মধ্যে আরও 3 মিলিয়ন কিউবিক মিটার্স জল এখানে এসে জমা হবে। মানে বুঝতে পারছেন, 5 মিলিয়ন কিউবিক মিটার জল ওই একই জায়গায় জমা যখন হবে, তখন এই ন্যাচারাল ড্যাম তার ক্ষমতা আছে ধরে রাখার? পারবে না। আর তখন কিন্তু আরও একটা দুর্যোগ আসতে চলে। যা বললাম আপনাদের, ইতিমধ্যেই চায়নাতে একটি ভূমিকম্প কিন্তু ঘটে গেছে। দ্য ওয়ার্নিং রেজ ফিয়ার্স অফ দ্য ফার লার্জার ফ্লাড সার্চ ইন ভিলেজ অলরেডি ডিভাস্টেটেড বাই দ্য ফ্লাড। যেখানে এই দুর্যোগ ঘটে গেছে, যেখানে এই বন্যার জল প্রায় চারিদিকে ছড়িয়ে গেছে, সেখানে তো আর কিছুই নেই প্রায়। সাধারণ মানুষ যারা প্রাণে বেঁচেছে তারা অন্যত্র গেছে, আর যারা প্রাণে বাঁচেনি তারা কোথায় আছে এখন কেউ বলতে পারছে না। যাদের দেহ পাওয়া গেছে তাদেরকে গুনতি করা হয়েছে, ওই 469 জনের মধ্যে তারা রয়েছে, কিন্তু যাদের দেহ এখনও পাওয়া যায়নি, যারা নিখোঁজের তালিকায় রয়েছে, তারা কোথায় কেউ জানে না। দেখুন এখন সতর্ক বার্তা দিচ্ছে চায়না, এখন এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর। কিন্তু যখন সতর্ক বার্তা দেওয়ার কথা ছিল তখন চায়না কোথায় ছিল? আমি বলছি না, এই প্রশ্ন তুলেছেন নেপাল স্বয়ং। দেখুন ফার্স্ট পোস্ট করেছে, বলছে ডিড বেজিং নট ওয়ান নেপাল ইন টাইম। নির্দিষ্ট সময়ে নেপালকে কিন্তু সতর্ক করেনি চায়না। চায়না আন্ডার দ্য স্পটলাইট আফটার ডেডলি ফ্লাশ ফ্লাড। এই যে দুর্যোগ ঘটে গেল, এই যে ধসের ঘটনা ঘটে গেল, তারপরে কিন্তু স্পটলাইটে চলে এসছে চায়না। তার কারণ চায়নার এই অদায়িত্বশীল কর্মকাণ্ডের জন্য। কি বলছে? অ্যাকর্ডিং টু নেপালিস আউটলেট ইউকেরা, তাদের একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম ইউক্রেয়া, তারা বলছে দ্য ফ্লাড স্ট্রাক টিবেটস কেরিউং কান্ট্রি অ্যাট অ্যারাউন্ড 10:30 AM লোকাল টাইম। মানে তিব্বতে যখন এই ঘটনাটা প্রথম দেখা যায় ধস, সেইটা ঘটেছিল তিব্বতি টাইম মানে চায়নার টাইম অনুযায়ী, স্থানীয় সময় বলছে সকাল 10:30। আপনাকে বলে রাখি, চায়না এবং নেপালের মধ্যে যে সময়ের ব্যবধান সেটা কিন্তু প্রায় 1.25 ঘন্টা। সেক্ষেত্রে চায়নায় যখন সকাল 10:30 বাজছে, তখন কিন্তু নেপালের সময় 8:15 এরকম হতে পারে। এখানে তাই বলেছে ইকুইভ্যালেন্ট টু 8:15 AM ইন নেপাল। অ্যারাউন্ড 45 মিনিটস লেটার, তখনও নেপালে কিন্তু এরকম কোনো কিছুই দেখা যায়নি, কিন্তু তারপর 45 মিনিট পর মানে সকাল 9টা নাগাদ পূর্ব ভারতের বৃহত্তম শিক্ষা ক্যাম্পাস গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল। ভিজিট করুন www.jims.in। মানে 45 মিনিট পর, তখন চায়নাতে প্রায় 11:15 সকাল, তখন ফ্লাড ওয়াটার সোয়েপ্ট থ্রু দ্য ভোটকোশি রিভার সিস্টেম ইন নেপাল। ভোটকোশি যে রিভার
রয়েছে নেপালে যে প্রবেশ করছে সেই নদীতে তখন দেখা যায় এই ফ্লাড। তখন কটা বাজে? তখন সকাল 9টা চায়না এই নেপালি সময়, আর চায়নার সময় তখন 11:15। অথচ 10:30টার সময়ই যখন এই প্রথম ধসের ঘটনা ঘটে, যেখান থেকে সূত্রপাত, তখন যদি খবর দেওয়া যেত নেপালকে, কি হতো? কি হতো? ইনফ্রাস্ট্রাকচার তো আর সরানো যেত না, যেটা যেখানে আছে সেটা সেখানেই থাকতো। কিন্তু সাধারণ মানুষ যারা বসবাস করে ওই নদীর আশপাশে কিংবা ওই এলাকায়, তাদের তো একটা নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া যেত, কিন্তু চায়না সেটা করেনি। আর সেই কারণেই চায়না এখন স্পটলাইটে। বলছে দ্য রিপোর্ট কোটেড শান্তি মাহাত, spokesperson for Nepal's National Disaster Risk Reduction and Management Authority, কি নাম? শান্তি মাহাত। তিনি বলছেন অ্যাজ সেইং দ্যাট রাসুয়া চিফ ডিস্ট্রিক্ট অফিসার, তিব্বতের যেখানে এই ঘটনাটা ঘটেছে, গ্লেসিয়ার যে ব্রেক করেছে সেই জায়গাটার নাম হচ্ছে রাসুয়া। সেই রাসুয়া ডিস্ট্রিক্টের যে চিফ অফিসার, তিনি কন্ট্যাক্ট করেছে হিম অ্যারাউন্ড 9 AM, মানে যতক্ষণে দুর্যোগ আপনার দুয়ারে এসে পৌঁছে গিয়েছে তারপর গিয়ে কন্ট্যাক্ট করা হচ্ছে নেপালের সঙ্গে। ভাবুন, তার আগে কিন্তু বলছে কি, আফটার লোকালস রিপোর্টেড সিইং এ ফ্লাড কামিং ফ্রম কিরুং টুয়ার্ডস নেপাল, যখন স্থানীয়রা দেখতে পেয়ে গেছে যে এরকম একটি বিপদ সামনে এগিয়ে আসছে, ঠিক সেই সময়ে জানানো হয় নেপালকে। দেখুন, নেপালের একজন বিখ্যাত পরিচিত সাংবাদিক, তার নাম হচ্ছে পরশুরাম কাফলে, তিনি ঠিক সেই সময় 11:51 26শে আগস্ট তিনি টুইটারে লেখেন যে নেপাল হ্যাজ বিন অ্যাড্রেসিং দ্য লেজিমেটেড সিকিউরিটি কনসার্ন অফ আওয়ার নেবার্স। নেপাল সবসময় প্রতিবেশী দেশের সঙ্গে তাদের স্বার্থ দেখে, নিরাপত্তা দেখে কাজ করে। হাউএভার ইট মাস্ট বি সেড উইথ স্যাডনেস দ্যাট আওয়ার নর্দার্ন নেবার হ্যাজ সিগনিফিকেন্টলি আন্ডারমাইন্ড আস। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে এই যে আমাদের উত্তরে যে প্রতিবেশী রয়েছে তারা কখনোই আমাদের সঙ্গে সদ্ব্যবহার করেনি, বাই ফেলিং টু প্রোভাইড আর্লি ওয়ার্নিং অফ সাচ এ ম্যাসিভ ডিজাস্টার। নির্দিষ্ট সময়ে আমাদের সতর্ক তারা করেনি, এবং এর কারণে কিন্তু আমাদের একটা বিশাল বড় দুর্যোগের সম্মুখীন হতে হলো। বলছে উই সাফার্ড ইমেন্স লস অফ হিউম্যান লাইফ, আমরা অনেক মানুষের জীবন আমরা হারিয়ে ফেললাম। শুধু কার কারণে? চায়নার গাফিলতির কারণে। তিনি আবারও লিখছেন একটি রিটুইটে যে উই হ্যাভ কন্টিনিউয়ালি ফেসেস ক্রাইসিস অরিজিনেটিং ফ্রম দেয়ার টেরিটরি। আমরা কিন্তু প্রতিনিয়ত, মানে চায়নার নাম নেয়নি কিন্তু বলছে সেই অঞ্চল থেকে আমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু ক্রাইসিস আমরা অনুভব করি। হোয়াইল উই কন্টিনিউ টু অ্যাড্রেস অল দেয়ার কনসার্ন necessary or unnecessary, why must Nepal alone pay the price of one-sided love? বলছে প্রয়োজন হোক বা না অপ্রয়োজনে আমরা কিন্তু কন্টিনিউ চীনের পাশে থাকি, চীনের আপদে বিপদে থাকি, অথচ আমাদের সঙ্গে কেন এইরকমভাবে ধোকাদারি করা হলো? মানে এই যে লিখছেন তিনি ওয়ান সাইডেড লাভ, মানে একতরফা ভালোবাসার মূল্য কি সারা জীবন নেপালকেই চোকাতে হবে? তার এই বক্তব্য, বুঝতে পারছেন, তার এই টুইট প্রকাশ্যে আসার পর থেকেই কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে চায়নার বিরুদ্ধে লেখালেখি শুরু হয়ে যায়। আরও একটা তথ্য সামনে আসে, তিব্বতে নাকি চায়না একটি জিওলজিক্যাল ড্যাম তৈরি করছে, আর সেই ড্যাম নাকি নির্মীয়মান অবস্থায় ভেঙে যেতেই নাকি এত বড় বিপত্তি। দেখুন, মানি কল্টন করেছে, বলছে ওয়াজ চায়নাস টিবেট কনস্ট্রাকশন বিহাইন্ড নেপাল ফ্লাডস। সত্যি কি চায়নার এই যে তিবেতে যে কনস্ট্রাকশন তারা করছে তার জন্যই কি নেপালে এত বড় একটি ঘটনা ঘটে গেল? কি বলছে, বেজিং রিজেক্টস ক্লেম অ্যাজ নিউ ব্যারিয়ার লেক থ্রেটেন্স ফ্রেশ ডেলগ। বলছে এখন একটি নতুন ব্যারিয়ার লেক তৈরি হয়েছে, সেটার দিকে লক্ষ্য দিন মশাই। বুঝতে পারছেন, এইসব বলে তারা কিন্তু তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটাকে তারা রিজেক্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। দেখুন, বলছে কি চায়না হ্যাজ রিজেক্টেড ক্লেমস দ্যাট ইট ফেল টু ওয়ার্ন নেপাল অ্যান্ড হ্যাজ অলসো ডিসমিসড অ্যালিগেশন দ্যাট দ্য ডিজাস্টার ওয়াজ কজড বাই দ্য কোল্যাপস অফ এ সো কল্ড জিওলজিক্যাল ডিজাস্টার ড্যাম। নাকি জিওলজিক্যাল ডিজাস্টার ড্যাম নামক একটি ড্যাম তারা সেখানে তৈরি করছিল, আর সেটাই কোলাপস হয়ে যাওয়ার পরেই কিন্তু এত বড় একটি ঘটনা ঘটে,
যেটা বলা হচ্ছে, যে তত্ত্ব উঠে আসছে বিভিন্ন সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায়, সেটা তারা এক বাক্যে নাকচ করছে। চায়না বলছে না না এরকম হতেই পারে না। তারা তো এটাও বলছে যে এই ধরনের কোনো জিওলজিক্যাল ডিজাস্টার ড্যাম আমরা সেখানে তৈরি করছি না। ভাবুন, এবার দেখুন, বলছে দ্য চাইনিজ এম্বাসি ইন নেপাল ডিসক্রাইবড দ্য ক্লেমস অ্যাজ ফেক অ্যান্ড সেড দ্য ডিজাস্টার ওয়াজ লিঙ্কড টু অ্যান আর্থকোয়েক অর আর্থকোয়েক লাইক গ্লেসিয়ার কোল্যাপস। তারা বলছে এটা পুরোপুরি ফেক। বলছে যে ক্লেম করছে নেপাল সেটা কিন্তু পুরোপুরি ফেক, পুরোপুরি মিথ্যে। কে বলছে এটা? নেপালে অবস্থিত যে চাইনিজ এম্বাসি তারা বলছে এটা ভূমিকম্পর জন্য হতে পারে, কিংবা এটাও হতে পারে যে গ্লেসিয়ার কোলাপস হয়েছিল সেই কারণে ভূমিকম্প হয়েছে। এই দুটো কারণ হতে পারে, আমাদের কোনো এখানে হাত নেই। তার আগে থেকেই সারেন্ডার করে নিচ্ছে। আর কি বলছে? অ্যান আর্থকোয়েক অর আর্থকোয়েক লাইক গ্লেসিয়ার কোলাপস অকার্ড অন দ্য Nepal site on morning of August 26, triggering huge mudslide which caused significant casualties and left people missing on both the Nepali and Chinese sides of the Gairong Rasuagari border region, the embassy said. যে গল্প ইতিমধ্যেই আমি প্রথমেই আপনাদের দেখালাম, রয়টার্সের যে রিপোর্ট আমি দেখালাম, সেই গল্পটাই কিন্তু বলছে চায়না, যে রাসুয়াগারি বর্ডার রিজিয়নেই কিন্তু এই ধরনের একটি গ্লেসিয়ার কোল্যাপস হয় এবং সেটাই কিন্তু মারাত্মক আকার ধারণ করে, যেটা কিন্তু গোটা নেপালকে পুরো নাড়িয়ে দেয়, পুরো ভূগোল চেঞ্জ করে দেয়। বলছে চাইনিজ অথরিটিজ হ্যাভ অলসো স্টেপড আপ রেস্কিউ অপারেশন। চায়না হ্যাজ মোবিলাইজড ফায়ার অ্যান্ড রেস্কিউ টিমস, মিলিটারি পার্সোনেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইউনিটস, while officials have sent aircraft, equipment and supplies to the affected region. More than 1,500 personnel had been mobilized on the Chinese side, according to reports. China's President Xi Jinping has also directed authorities to prioritize the search for missing people, relocation of those at risk, and treatment of the injured. বলছে ইতিমধ্যে কিন্তু চায়না নেমে পড়েছে উদ্ধার কাজে। তারা উদ্ধার কাজ চালাচ্ছে, তারা মোবিলাইজ ফায়ার থেকে রেস্কিউ করছে এবং ইঞ্জিনিয়ারিং ইউনিট সেখানে রয়েছে, এয়ারক্রাফট পাঠিয়েছে, ইকুইপমেন্ট পাঠিয়েছে, বিভিন্ন ধরনের খাবার দাবার যারা রয়েছে এখন এই মুহূর্তে শিবিরে তাদের জন্য মোর দ্যান 1,500 পার্সোনেল কিন্তু সেখানে মোতায়েন করা হয়েছে। কিন্তু আবার শি জিনপিংও বলেছে যে সব কিছু কিন্তু প্রায়োরিটি দিতে হবে। কিন্তু এত গল্প যায় চায়না যেগুলো করছে সমস্তটাই কিন্তু তিব্বতে, মানে চায়নার দিকে, চায়নার সাইডে। মেন যে দুর্যোগ, মেন যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা কিন্তু নেপালে, এটা আপনাকে বুঝতে হবে। অথচ নেপালে চায়নার কোনো টিম নেই, কোনো টিম নেই। আর এখানেই কিন্তু আরও বেশি করে চায়না স্পটলাইটে উঠে আসছে। দেখুন, বিপদেই তো বন্ধু চেনা যায়, তাই না? যখন আপনার বিপদ হবে তখনই তো বুঝতে পারেন যে আপনার পাশে থাকবে সেই তো আসল বন্ধু। আর যার এই বিপদের কিছুটা হলেও দায় রয়েছে, সে নিজের দায় ছাড়ার জন্য আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে চলে যাচ্ছে, সে কিসের বন্ধু ভাই? কিসের বন্ধু? আর এখানেই বন্ধুত্বের সংজ্ঞাটা বুঝিয়ে দিয়েছে ভারত। দেখুন, মানি কন্ট্রোল করছে যে 2 এয়ারক্রাফট উইথ 47.5 টনস অফ রিলিফ সাপ্লাইজ সো ফার। MEA listed assistance to flood hit Nepal. ইতিমধ্যেই ভারত থেকে দুটি এয়ারক্রাফট গেছে, যে দুটি মিলিয়ে প্রায় 48 টন খাদ্য সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন রিলিফ যে সামগ্রী, জামা কাপড়, অন্তত কিছুটা জীবনযাপন করার জন্য পাঠানো হয়েছে যারা এই মুহূর্তে ঘর ছাড়া। দেখুন, এই কথা কে বলেছে? আমাদের রণধীর জয়সওয়াল, মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিক সম্মেলন করে ভারতের ত্রাণ সহায়তার পূর্ণ বিবরণ দিয়েছেন। যখন চায়না দিকে এইভাবে অভিযোগের আঙুল তুলছে নেপাল, তখন চায়না কিন্তু মুখ ফেরাচ্ছে। তারা উদ্ধার কাজ চালাচ্ছে, অবশ্যই চালাচ্ছে, কিন্তু যেটা তাদের কর্তব্য সেটাই তারা করছে তিব্বতে চালাচ্ছে। নেপালে তারা কিন্তু কোনো উদ্ধার কাজের টিম পাঠায়নি, কাউকে পাঠায়নি, না সেখানে কোনো ত্রাণ সামগ্রী পাঠিয়েছে, কিচ্ছু না। তারা মুখ ফিরিয়ে নিয়েছে। আর এমন অবস্থায় দাঁড়িয়েই কিন্তু ভারত এখনও পর্যন্ত 2টি সামরিক পরিবহন বিমান পাঠিয়েছে। প্রথম ফ্লাইট ভারতীয় সেনাবাহিনী বিমান বাহিনীর C-130J সুপার হারকিউলিস। এই বিমানে প্রায় 10 টন ত্রাণ সামগ্রী ও অপরিহার্য ওষুধ পাঠানো হয়েছে বুধবার রাতে হিন্ডন এয়ারওয়েজ থেকে। আর দ্বিতীয় ফ্লাইটটি C-17
গ্লোবমাস্টার বিমানে প্রায় 37.5 টন মানবিক সহায়তা ও দুর্যোগ ত্রাণ HARDR সামগ্রী, ওষুধ এবং খাদ্য প্যাকেট সমস্ত কিছু পাঠানো হয়েছে। এটা হচ্ছে বৃহস্পতিবার। আর এই দুই ফ্লাইট মিলিয়ে মোট 47.5 টন জরুরি ত্রাণ সামগ্রী ইতিমধ্যেই কাঠমান্ডুতে পৌঁছেছে এবং সেখান থেকেই পৌঁছে যাচ্ছে তাদের মেন ভূখণ্ডে, যেখানে তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই ফ্লাইটে মোট 8 টন ওষুধ এবং 1 টন খাদ্য সামগ্রীও অন্তর্ভুক্ত ছিল। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে অস্থায়ী আশ্রয়, টেন্ট যাকে বলে, কম্বল, হাইজিন কিট, সোলার ল্যাম্প, কারণ সেখানে এখন লোডশেডিং, আচ্ছা, ওষুধপত্র এবং খাদ্য প্যাকেট। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক্সে পোস্ট করে জানিয়েছিলেন যে দ্বিতীয় ফ্লাইটটি 37.5 টন যে দুর্যোগ ত্রাণ এবং ওষুধ ও খাদ্য প্যাকেটে নিয়ে উড্ডয়ন করেছে এবং ভারত নেপালের সাথে ঘনিষ্ঠ সমন্বয় রেখে সহায়তা অব্যাহত রাখবে। ভারতীয় বিমান বাহিনী উদ্ধার ও সরিয়ে নেওয়ার জন্য হেলিকপ্টারও প্রস্তুত রেখেছে, যেমন রেস্কিউ এবং ইভোকিউশন অপারেশনের জন্য নির্দিষ্ট করা হয়েছে। সেখানে কিন্তু হেলিকপ্টারও মজুদ রয়েছে, যখন যেখানে যেভাবে যাকে খুঁজে পাওয়া যাচ্ছে কিন্তু তাকে উদ্ধার করা হচ্ছে। আর এখানে রীতিমতো সাহায্য করে যাচ্ছে ভারত। ত্রাণ সামগ্রী প্রস্তুত ও লোড করার কাজে NDRF, যেটাকে ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স বলা হয়, তার সহায়তা নেওয়া হচ্ছে। ভারত নেপালি কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠ ও নিরবিচ্ছিন্ন যোগাযোগ রেখে চলমান উদ্ধার ও ত্রাণ অভিযানকে সমর্থন করছে। ভারতীয় রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব ত্রাণ সামগ্রী নেপালের সংশ্লিষ্ট মন্ত্রীকে হস্তান্তর করেছে। এই সহায়তা নেপালের চলমান রেস্কিউ ও রিলিফ অপারেশনকে সরাসরি সহায়তা করার উদ্দেশ্যে এটা কিন্তু পাঠানো হয়েছে। নেভার ফার্স্ট, ভারতের এই নীতিতেই কিন্তু কোথায় কি হয়েছে, কার জন্য হয়েছে, কে দায়ী, কি কারণে, অত কিছু আমরাতে মাথা ঘামাই না। আমাদের যে নীতি রয়েছে প্রতিবেশী প্রথম, সেই নীতিতেই কিন্তু নেপালের কাছে আমরা সাহায্যের হাত নিয়ে এগিয়ে গিয়েছি। এটাই হচ্ছে সত্যিকারের বন্ধুত্বের পরিচয়। যখন সময় আসলো তখন দেখা গেল চায়না আসলে কি আর ভারত আসলে কি। আশা করি মনে রাখবে নেপাল, আশা করি নেপাল এই উপকার ভারতের মনে রাখবে এবং যতবার নেপাল হোক, ভুটান হোক, শ্রীলঙ্কা হোক, ভারতের যে প্রতিবেশী দেশগুলো, আরে তুরস্ক পর্যন্ত ভেবে দেখুন, তুরস্কে পর্যন্ত ভারত ত্রাণ সামগ্রী পাঠিয়েছিল, তুরস্কে পর্যন্ত সাহায্যের হাত বাড়িয়েছিল। কিন্তু সেই তুরস্ক কি করলো আপনারা সবাই জানেন, অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানকে সাপোর্ট করলো। ভারতকে টাইট দেওয়ার জন্য তুরস্ক পাকিস্তান সৌদির সঙ্গে ইসলামিক ন্যাটো করছে, শোনা যাচ্ছে সেই ন্যাটোতে নাকি এখন বাংলাদেশও জুটতে চলেছে। খলিলুর রহমান আবার সংসদে দাঁড়িয়ে কী সব বলেছেন, না এখনই না, এখনই না, হয়তো তাদেরকে বলেছে ঠিক আছে তোমাদেরকে আসতে হবে না, জানি না, সেই বিষয়টা একটু পড়ে দেখতে হবে, একটু খুঁটিয়ে পড়াশোনা করে আপনাদের সামনে আমি উপস্থাপন করব, কথা দিচ্ছি। আশা করি এটুকু বোঝাতে পারলাম যে কেন চায়নার দিকে আঙুল উঠছে, আর ওঠাটাই স্বাভাবিক। যদি এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আর যদি মনে হয় ভিডিওটি ইনফরমেটিভ তাহলে আরও 5 জনকে শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন, লাইক করবেন, ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। আর প্লাস নিউজ 24/7 দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।